নমস্কার। আজকে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের গল্পের আসর বিভাগে এমন একজনের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, তার কাছ থেকে এমন এমন বিষয়ের গল্প শুনবো, সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। প্রথম কথা, উনি আমাদের সাথে সহকর্মী ছিলেন, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে বিলং করতেন। তারপর আস্তে আস্তে সনাতন ধর্মের প্রতি তার অনুরাগ আসে এবং ভিন্ন একটা যাত্রাপথে চলতে শুরু করে। অনেক দিন পর, সবসময় এত ব্যস্ত থাকে, বহুদিন পর তাকে ধরতে পেরেছি এবং আপনাদের সামনে তাকে নিয়ে আসতে পেরেছি। চলুন তার মুখ থেকেই তার ডিটেলস আমরা শুনে নেব। নমস্কার, আমি মৌমিতা। অনেকদিন বাদে আজকে মালবিকাদির সঙ্গে দেখা, আড্ডা গল্প চলতেই থাকবে। অনেকক্ষণ টাইম আমরা একসঙ্গে কাটাবো। আমরা আগে ফ্যামিলি মেম্বার ছিলাম, এখনো আছি। রোজের দেখা নেই, এটা ঠিক কথা, কিন্তু যতটুকু টাইম দেখা হয়, 6 মাসে একবার 9 মাসে একবার, সেইটুকুনি কথা ভীষণ ভালো হয়, মানে সলিড হয়। আমি আগে ইন্ডাস্ট্রিতে ছিলাম, কাজ করতাম। পরবর্তীকালে হিন্দু ধর্মের প্রতি আমার অনুরাগ যে ছিল সেটা বাড়ে আস্তে আস্তে, এবং এখন হিন্দু ধর্মকে রক্ষার জন্য আমরা লড়াই করছি। আর হিন্দু ধর্মকে, হিন্দু রাষ্ট্র যাতে হয় সেই চেষ্টায় আমরা এখন উঠে পড়ে লেগেছি, সেই কাজেই ব্রতী হয়েছি। তো অনেকদিন বাদে মালবিকাদির সঙ্গে দেখা। আর এই যে আমাদের মৌমিতা একটা ভালো কথা বললো যে সামনাসামনি দেখা হয় না ঠিকই, কিন্তু সামনাসামনি হয়তো আত্মীয়তাটা নেই, কিন্তু মনে মনে, মনের দিক থেকে এবং মানসিক দিক থেকে আমরা খুব কাছে আছি। যাই হোক, মৌমিতা আগে তো ইন্ডাস্ট্রিতে বহু কাজ করেছে, অনেক ফিচারেও তো কাজ করেছো তুমি। ফিচারেও কাজ করেছি, ভয়েস আর্টিস্ট, একদম একদম ভয়েসে তো কাজ করেই চলেছো। হ্যাঁ, ভয়েসে কাজ করেছি, ফিচারেও কাজ করেছি। কোনো একটা, এখন আপনারা জানেন ইন্ডাস্ট্রিতে কি অবস্থা, আমি একদম অন ক্যামেরাই বলছি। যেহেতু গেরুয়াটা ধারণ করেছি, তাই জন্য কাজের সংখ্যাও কমে গেছে, কমতে 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 এখন প্রায় 0 চলে এসেছি। দেখা যাক কি হয়। সে তো বটেই। আর তাছাড়া মৌমিতা, আমাদের কি বলতো, আমাদের এই কলকাতা ইন্ডাস্ট্রিটা অনেকে বলতে চান না, বাট আমরা তো যারা কাজ করছি, যারা ভেতরে আছি, তারা তো সবটাই বুঝতে পারছি যে কিরকম ভাবে চলছে। মানে সব জায়গাতেই, মানে আমরা শুধু ভাবছি হয়তো ঘরের মধ্যে শাশুড়ি বউয়ের পলিটিক্স চলছে, না, অ্যাকচুয়ালি পলিটিক্সটা সব জায়গাতে, তাই না? আর ভালো পলিটিক্স নয়, নোংরা পলিটিক্সটাই বেশি, ভয়ানক পলিটিক্স চলছে। তুমি দেখবে না, মাঝে মাঝেই কত ছোটখাটো শহর থেকে মেয়েরা আসছেন, খুব মানে ভালো প্রতিভা নিয়ে আসছে, হ্যাঁ, কিন্তু তারা বিভিন্ন ভুল পথে একদম চালিত হয়ে কখনো কখনো আত্মহত্যার পথও অবলম্বন করছে। এইটা তো ভীষণ বাজে অবস্থা ইন্ডাস্ট্রির। আর যারা ভালো কাজ করতে পারে, অনেক অভিনেতা অভিনেত্রীদের বাদ দিয়ে দিয়েছেন, চলছে। মানে আমি একটা কথা জানি, ভাতের কোনো রং হয় না, যেমন শিল্পেরও কোনো রং হয় না। শিল্পের কোনো রং রাখা উচিত নয়, কিন্তু এখন আমরা দেখছি ইন্ডাস্ট্রিতে শিল্পের একটা রং খাড়া করে দিয়েছে। এইটা খুব দুর্ভাগ্যজনক, ভীষণই দুর্ভাগ্যজনক। মৌমিতা, এই যে আমাদের মহাকুম্ভ হলো, সেটা হয়েছে প্রয়াগে, তাই না? তো এটা 144 বছর পর হয়েছে। এখন বলছে যে ত্রিবেণীতেও মহাকুম্ভ হচ্ছে। তো মানে আমাদের দর্শকদেরকে যদি একটু বলা যায়, মানে এই মহাকুম্ভের ইতিহাসটা যদি একটু খোলসা করে বলা যায়, যে ত্রিবেণীর মানে ওখানেও গঙ্গা যমুনা সরস্বতী, প্রয়াগেও গঙ্গা যমুনা সরস্বতী। তো তুমি যদি একটুখানি এটা একটু বুঝিয়ে বলো তাহলে খুব ভালো হয়। আচ্ছা, এই ত্রিবেণীর ব্যাপারটা বলতে গিয়ে আমি একজনকার নাম মানে না বললে নয়। সেটা হচ্ছেন কাঞ্চন ব্যানার্জি এবং হৈমন্তী ব্যানার্জি। কাঞ্চনদা উনি বস্টনে থাকেন, আমেরিকাতে। উনি এই ব্যাপারটা ত্রিবেণীর উপর রিসার্চ করছিলেন, সপ্তগ্রামের ওপর। সপ্তগ্রামের ওপর রিসার্চ করছিলেন। তো ত্রিবেণীর, যখন ত্রিবেণীর সপ্তঋষি ঘাট আছে, সেই 7জন ঋষি এসেছিলেন ওখানে। তো ওইখানে ওই জল একটুখানি সংকল্প করতে গিয়ে জলটাকে নিয়ে সংকল্প করে বলেন যে আমি এখানে কুম্ভ আগে হতো, 700 বছর আগে ওখানে কুম্ভ হতো। সেই কুম্ভটাকে উনি আবার স্টার্ট করেন 4 বছর রানিং।
প্রয়াগে হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী মিলিত হয়েছে, ওটা যুক্ত বেনি। আর এই ত্রিবেণীতে, এই বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে এই গঙ্গা মাঝখানে, বাঁশবেড়িয়ার দিকে হচ্ছে সরস্বতী, আর কল্যাণের দিকে হচ্ছে যমুনা। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী মুক্ত হয়েছে, সাগরে পড়েছে, এটা মুক্ত বেনি। তা তুমি ওইখানকার যে ভাইব্রেশনটা আছে না, আমি মনে করি যে এই ঠিক একই ভাইব্রেশন এখানেও আছে। এইখানে কুম্ভটা ফেব্রুয়ারির 11, 12, 13 তারিখে হবে। আমি তোমার চ্যানেলের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই ওখানে যাবেন। 12 তারিখে শাহী স্নান আছে, সবাই স্নান করবেন, ওখানে প্রসাদ পাবেন, প্রসাদ নেবেন। এবং আমাদের ওইখানে সমস্ত নাগা সাধুরা আসবেন। সকালবেলা একটা জৌলুস বেরোয়, সশস্ত্র জৌলুস। ওই রকম জৌলুস আমাদের সারা পশ্চিমবঙ্গে কোথাও কোথাও দেখনি। 550-600 নাগা সাধু সশস্ত্র ওরকম 5-7 কিলোমিটার ঘুরে আসছে, সব রথ ফথ নিয়ে, গাড়িতে ফাড়িতে। এটা একটা দেখার মতো জিনিস। এবং তুমি ওখানে স্নান যে করবে, স্নানে একটা পুণ্য আছে এবং একটা তুমি পরিতৃপ্তি যাকে বলে সেটা তুমি পুরোপুরি পাবে। তার একটা ছোট্ট একটা গল্প বলি। আমি গতবার স্নান করেছি হচ্ছে সকাল 11টায়। প্রথমে তো সাধু বাবারা স্নান করলে আমরা সাধারণ মানুষরা স্নান করতে পারি না। তো সাধু বাবারা স্নান যখন করছেন তখনই আমাকে ডেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে দিয়েছে। নাগা সাধুর সঙ্গে সাধু যারা সাধ্বী ছিলেন, সাধ্বী তো কিছু আসেন, ওই সাধ্বীরা আমাকে স্নান করিয়ে দিয়েছেন। তো ওই স্নান করার পর সেদিনকে ঠান্ডাও প্রচুর পড়েছিল। আর কুম্ভ হওয়ার পর যদি বৃষ্টি হচ্ছে তাহলে কুম্ভ ভালোভাবে সম্পন্ন হলো, এটাই ধরা হয় যে কোনো কাজে বৃষ্টি হওয়া মানে ভালো। তো কুম্ভর পর বৃষ্টি হলো, বৃষ্টির পর সেই বৃষ্টিতেও ভিজলাম, মানে ভিজছি। আর ঠান্ডা হাওয়া, সরস্বতী পুজোর আগের দিন আমাদের আগের বার শাহী স্নান ছিল, দিয়ে শেষ হয়েছিল মেলা। আমি সন্ধ্যেবেলা 7টার সময় বাড়িতে এসে চেঞ্জ করেছি। এতক্ষণ ঠান্ডার মধ্যে ঠান্ডা যা ভিজে কাপড় নিয়েছিলে? এটা ওখানে যারা আছেন মানে তারা দেখেছিলেন এবং অনেকে ভেবেছিলেন যে আমি নিউমোনিয়া হয়ে যাবে, সর্দি হয়ে যাবে, নিউমোনিয়া হয়ে যাবে। কেউ ভেবেছিলেন আমি 7 দিন উঠতে পারবো না বিছানা থেকে। কিন্তু সত্যি কথা বলছি, পরের দিন সরস্বতী পুজোয় 7:30টার সময় উঠে অঞ্জলি দিয়েছি, খিচুড়ি ভোগ খেয়েছি। হ্যাঁ, একদম আমার ছেলে আমার মেয়ে সবাইকার সঙ্গে মজা করেছি, কোনো অসুবিধা হয়নি। এবং আমি নিজেও অবাক হয়ে গেছি যে এটা কি করে সম্ভব। আমি তো নিজেও জানি যে আমি কাল থেকে আর তা মানে চিন্তা করতো, মানে সত্যি সত্যি। কিন্তু যদি বিশ্বাস করা যায়, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু। হ্যাঁ, তো বিশ্বাস যদি করা যায়, আর ওপরওয়ালা তো নিশ্চয়ই আছেন, তার আশীর্বাদ তো নিশ্চয়ই আছেন। তা না হলে তো এরকম ভাবে সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত ভিজে কাপড়ে থাকলে যে কোনো মানুষেরই জ্বর সর্দি কাশি থেকে রেহাই তো পাবে না। আচ্ছা মমিতা, যখন তুমি বিজেপি পার্টিতে জয়েন করেছিলে, যেমন পাপিয়া অধিকারী, অগ্নিমিত্রা পল, লকেট চ্যাটার্জি আর রূপা গাঙ্গুলি, তো এই যে তাদের সান্নিধ্য তোমার কখনো হয়েছে? তারা কখনো তোমার সাথে মানে তাদের সাথে কাজ করেছি বলতে, এখানে তো স্টেজ শেয়ার করা বা কোনো মিটিং করা, মিছিল করা, 4 জন যে যার নাম বললে, যাদের 4 জনের সাথেই আমার খুব ভালো সম্পর্ক। লকেট দি আছেন, রূপা গাঙ্গুলি আছেন, পাপিয়া দি আছেন, অগ্নিমিত্রা দি আছেন, 4 জনের সাথেই আমার খুব ভালো সম্পর্ক। একদম মানে বোনেদের মানে দিদি বোনের সম্পর্ক। ব্যাস, এরকম ভাবে কখনো ভাবিনি যে ওদের সাথে এরকম কাজ। 4 জনই আমার খুব ভালো সম্পর্কে, মানে কাজের থ্রুতে তোমরা মানে সবসময় তোমাদের সাথে যোগাযোগ হচ্ছে। আমি তোমাকে একটা অন্যরকম প্রশ্ন করছি কি, এই যে সেলিব্রিটি যাদেরকে রয়েছে, সেলিব্রিটি যাদেরকে বলা হচ্ছে, তা পুরুষ বা মহিলা, তো তাদের মধ্যে এমন কেউ তোমার পাশে বন্ধু বা এরকম রয়েছে যারা কিনা তোমাকে সবসময় সাহায্য করে বা হেল্প করে, বা তোমার সাথে মানে তোমার এই যে বললে তুমি যে মেন্টাল দিক থেকে একটু শান্তি দেয় বা ভালো করে বোঝে তোমাকে, সেরকম কোনো বন্ধু আছে? সেরকম কোনো বন্ধুর কথা মানে নাম বলতে পারো? চিন্তায় ফেলে দিলে একটু নাম বলতে হবে, এটা তো একটা বিশাল, এটা একটা মুশকিলে ফেলে দিলে তুমি। সেটা নয়, অ্যাকচুয়ালি আমাদের মানে দর্শক বন্ধুদের যদি একটুখানি মেন স্ট্রিম লাইফ এসেনশিয়ালস দর্শকদের যদি একটু বলা যায়। না, মেন স্ট্রিমের কথা বলতে গেলে অমিতাভ দা, মালবিকা জি আমাকে প্রচুর সাহায্য করেছে। হ্যাঁ, এখনো করছেন। হ্যাঁ, ঠিক আছে, প্রথমে তো আমি সেই নামটাই নেব,
মিস্টার অমিতাভ গাঙ্গুলি। একদম মনে পড়ে আমার সেই দিনটা, একদম শুরুর দিনটা, ছেলেমেয়েরা বসে আছে, চলছে কাজ চলছে, সেটা তো আছেই। আর কি বলো, একজনকার নাম আমি খুব ভীষণ ভাবে বলতে পারি, সয়াজি সিন্ধিয়া, সাউথের, তুমি জানো, হিন্দি মানে বম্বের আর্টিস্ট। ওনার সঙ্গে আমার যখনই কথা হয় বা হয়েছে, তখনই উনি এত পরিমাণে মেন্টাল সাপোর্ট দেন আমাকে, সেটা দেখো আমার বক্তব্য, দেখো টাকা পয়সা সাহায্য ওটা ম্যাটার করে না, সব থেকে ম্যাটার করে মেন্টাল, যদি তোমাকে কেউ হেল্প করে বা একটুখানি তোমার পাশে থাকে, সেই রকমই বলছি যে এরকম। সেটা তো এখানে তো আছে, এখানে তো রুদ্রদা আছেন আমাদের, আমার আগে টেকনিক্যাল হেড ছিলেন, আমি যখন বিজেপিতে ছিলাম উনি তখন আমাদের কালচারাল সেলের, তখন আমার বস ছিলেন, এখন আর নেই যদিও বস, এখন নেই, রেজিগনেশন দিয়ে দিয়েছি। তো রুদ্রদা অনেক হেল্প করেন এই বিষয়ে, বোঝেন ব্যাপারটা, তো বোঝেন, উনিও তো সেই ব্যাপারের উপর দিয়েই চলেছেন। এই রাস্তা তো একই, হ্যাঁ, কেউ বাসে চেপে যাচ্ছে, কেউ ট্রেনে চেপে যাচ্ছে, কেউ ফ্লাইটে যাচ্ছে, আর কেউ হেঁটে যাচ্ছে, আমি হেঁটে যাচ্ছি, সেটাই, এটাই। কারণ একটা টাইমে কি হয়, আমাদের ওই ক্যামেরা, অ্যাকশন, লাইট, এই শব্দগুলো না ভীষণ জীবনে দরকার মনে হয়, যে রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবতে হলে ওটা যেটার মধ্যে আর কি ইচ্ছে, ভালোবাসা। পুরনো প্রেমিক, যেমন পুরনো প্রেমিককে ভোলা যায় না, ঠিক এইটা এরকম, এইটাকে না কোনোদিন কোনো সময় ভীষণ মিস করি। পুরনো প্রেমিক বললে, তাহলে কি তোমার কি সেরকম কোনো পুরনো প্রেমিক আছে বা এরকম? না, আমি জাস্ট মজা করছি, কারণ কি প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম তো আসেই, তাই না? প্রেম ছাড়া কোনো মানুষ থাকে না। আর মানে যখন মহিলা সুন্দরী, তো আমার মনে হয় পুরুষ মানুষের প্রেমিকের অভাব হবে না। আমি রোজ প্রেমে পড়ি, আমি একদম প্রেমিক মানুষ, এই ক্ষেত্রে আমি একদম অকপটেই বলবো, আমি রোজ প্রেমে পড়ি। কখনো তোমার প্রেমে পড়ছি, কখনো তোমার প্রেমে পড়ছি, কখনো ধরো এই গাছটা আছে, গাছটার প্রেমে পড়ছি, কখনো একটা সুন্দর বাচ্চা মেয়ে তার প্রেমে পড়ছি, কখনো কোনো বড় মানুষের প্রেমে পড়ছি, কখনো একদম। আমি সেই প্রেমের কথা বলছি না, ওই দেখো সেই ঘুরে ফিরে সেই ওইটাই। আসলে দেখো একটা কথা বলছি, যে বয়সে পৌঁছেছি, পুরুষ মানুষ তো ঠিক আছে, তিনি আছেন, যত লোককেই দেখি সবাই বিবাহিত, কার আর প্রেমে পড়বো বলো? ঠিক আছে, তা ওই দিকটাকে বাদ রেখে আর এখন তো অন্য দিকে ধর্মে কর্মে মন দিয়েছি। আর ওই বিভিন্ন রকম তো কাজকর্ম চলছে, বিভিন্ন রকম চাপ তো রয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে, নারী পুরুষ প্রত্যেকের জীবনে, বিশেষ করে মেয়েদের জীবনে একটু বেশি পরিমাণে থাকে বলে আমার মনে হয়। কারণ মেয়েরা তো সারা জগৎ সামলাচ্ছে, সমস্ত কিছু সামলাচ্ছে, তার সাথে সাথে তুমি একজন মা হয়েছ, তার বাচ্চার উপরেও তোমার দায়িত্বটা অনেকটা বেশি। অনেক সময় দেখা গেছে যে এই যে চারিদিকে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছ, নানা রকম কাজের মধ্যে যুক্ত রয়েছে, রাজ্যের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি, সেক্ষেত্রে তুমি তোমার ছেলেকে কিভাবে মানে ম্যানেজ করছো, কিভাবে ছেলে বাচ্চা কাজ সমস্ত কিছু ম্যানেজ করছো কিভাবে? মালবিকা দি, এটা আমার কাছে খুব একটা ব্যথার জায়গা, কারণ যেহেতু ছেলেকে আমাকে বছর 2 হলো একটা মানে দূরে, বেশ 100 কিলোমিটার দূরে রেখে আসতে হয়েছে। ও এখন কৃষ্ণনগরে রয়েছে, সৈনিক স্কুলে পড়তো, এখন স্কুলটাকে আমি চেঞ্জ করিয়েছি, আর ওকে হোস্টেলে রাখিনি, ওকে একজনকার বাড়িতে পেইং গেস্ট রেখেছি। তারও একটা কারণ আছে, আমি এবং আমার ছেলে, তুমি জানোই, মার বেটা খেতে ভালোবাসি, আমরা প্রচন্ড খেতে ভালোবাসি, মানে ওর ডেলি 1 লিটার দুধ খায় সকালে আর রাতে মিলিয়ে। হ্যাঁ, খাওয়া দাওয়াটা একদম বড় বাচ্চার মতো। সেটা তো কোনো হোস্টেল দেবে না বা এলাও করবে না। তা ওর যাতে সেই কষ্টটা না হয়, মানে খাওয়ার কষ্ট হচ্ছে প্রচন্ড কষ্ট, সেই কষ্টটা যাতে না হয়, তাই জন্য ওকে একজনকার কাছে আমি পেইং গেস্ট রেখেছি। এবং আমি সারা জীবন, মালবিকা দি, আমি সারা জীবন ওর কাছে কৃতজ্ঞ থাকবো যে ও এই সময়টা আমাকে যেভাবে হেল্প করছে মেন্টালি, কোনো কিছুতে না নেই। যেদিনকে বলেছি রেখে আসবো সেদিনকে চলে গেছে, 1 সপ্তাহের মধ্যে নোটিস
করে নিয়ে গেছি, যেরকম ভাবে রেখেছি সেরকম, মানে ও তো জন্মেছিল সোনার চামচ মুখে দিয়ে, কিন্তু সেই জায়গা থেকে ও যে লাইফ লিড করছে, আমি সারা জীবন ওর কাছে কৃতজ্ঞ। সত্যি তোমার কথাগুলো শুনলে মানে আমারও গায়ে কাটা দিচ্ছে আর কি। কারণ আজকে কি বলবো, মানে সাধু সন্ত যারা, আসল সাধু সন্ত যারা, তাও সত্যি সত্যি এই উপরওয়ালার একটা অংশই বলা যায়। তাদের আশীর্বাদ পাওয়া মানে তো অনেকটাই বড় ব্যাপার। কিন্তু আমার এ নিয়ে তো মানে প্রচুর গল্প চলতেই থাকবে। কিন্তু এখন যেটা আমি জানতে চাইছি, এই যে ধরো তুমি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে ছিলে, তারপরে তুমি পলিটিক্স জয়েন করলে, এখন তুমি কি করছো, কি অবস্থায় আছো, কাদের কাদের সাথে কাজ করছো, কোন পার্টির হাত ধরে তুমি এগিয়ে গেলে, তো এগুলো যদি একটুখানি বলা যায়। প্রথমে আমি এসেছিলাম ট্রেড ইউনিয়নে, সেখান থেকে আমি, আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি, সেখানেই কাজ করতাম, স্টেট কালচারাল সেলে ছিলাম। বিশেষ কোনো একটা কারণে আমি রেজিগনেশন দিই। হ্যাঁ, দুর্গাপুজোর পর, না আমি বলেই দিচ্ছি অন ক্যামেরা, দুর্গাপুজো করার জন্য আমার উপরে চাপ সৃষ্টি করা হয়েছিল না করার জন্য। তো আমি জেদ করে, আমি আর আমার একজন দাদা আছেন রাজীব দা, দুজনে মিলে করি। তো রাজীব দা থেকে যান, আমি লক্ষ্মী পুজোর পর রেজিগনেশন দিয়ে বেরিয়ে যাই এবং আমি বিশ্ব হিন্দু পরিষদ মানে RSS এর সঙ্গে যুক্ত হই। আগে থেকে যে ছিলাম, কাজগুলো করতাম, সেই কাজগুলো আরো বাড়িয়ে দিই। এখন তোমার মানে মেইন কাজ কি করছো, এখন তোমার কাজটা কি, লক্ষ্যটা কি? আচ্ছা, এখন হিন্দুত্বের সঙ্গে রয়েছি, বিভিন্ন কাজকর্ম করছি, হিন্দুত্বকে মঠ মন্দির রক্ষা করা, বিভিন্ন মহারাজদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। ত্রিবেণী কুম্ভ একটা হয়, 703 বছর বাদে আরম্ভ হয়েছে, সেটা আমাদের বেঙ্গলে 4 বছর হয়েছে রানিং। তো তার সঙ্গেও যুক্ত আছি, হিন্দুত্বের সঙ্গে আছি। হ্যাঁ, এটাই এখন আমার মানে, আর মূল লক্ষ্য, না মূল লক্ষ্য হচ্ছে হিন্দু রাষ্ট্র করেই ছাড়বো এটা যেন জীবদ্দশায় আমরা দেখতে পাই। না হলে আজকে যে আমি আর তুমি এই ঘরটায় বসে কথা বলছি, আজ থেকে 10-15 বছর পরে আমরা এখানে বসে কথা বলবো, হয়তো বাইরে অন্য কিছু চলবে, শান্তিতে কথা বলতে পারবো না, সে তো একদম এই পরিস্থিতিতে চলে যাবে। আচ্ছা মৌমিতা, আমার যে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস মূলত তো শরীর স্বাস্থ্য সৌন্দর্যের উপরে, এটার উপরে ডিপেন্ড করে আমি তোমাকে কিছু প্রশ্ন করছি। যেমন ধরো, প্রত্যেকটা মানুষ, সে নারী হোক বা পুরুষ, শরীর স্বাস্থ্য ভীষণ ইম্পর্টেন্ট, আর সৌন্দর্যটা তো রয়েছে একদম। তো সেক্ষেত্রে এই যে তোমার স্টাইল স্টেটমেন্ট, তোমাকে আগে যখন দেখেছি তখন নানা রকম পোশাকে দেখতাম, এখন ইদানিং দেখা যাচ্ছে যে তুমি রুদ্রাক্ষ বা গেরুয়া শাড়ি বা গেরুয়া চাদর, এর পেছনে কারণটা কি, তথ্যটা কি, ইতিহাসটা কি, একটু যদি বলা যায় আমার দর্শকদের। ইতিহাসটা বলতে গেলে, এখন খুব ছোট করে বলতে গেলে, আমার সঙ্গে একজন অঘোরী বাবার দেখা হয় কোনো একটা জায়গায়, এবং তখন আমি পলিটিক্সের মধ্যেই এসে গেছি, তখন চলছে, আর একটা গেরুয়া চাদর দিয়ে উনি আমাকে দেন এবং পরিয়ে দেন, আর একটা রুদ্রাক্ষ দেন এবং বলেন যে এই চাদরটা তুই সবসময় পরে থাকবি। ওকে, এইটুকুনি আমাকে আশীর্বাদ দেন। আমি যে চাদরগুলো পরি, যে আসল চাদরটা কোনো বিশেষ বিশেষ প্রোগ্রামে পরি, ঠিক আছে, আর চলছে ওনার নির্দেশেই কাজ হচ্ছে, চলছে, আমি বলছি আমাকে আমার, হ্যাঁ ওনার কথা, উনি ওই যে বলেছেন, বা তারপর আর ওনার দেখা আমি পাইনি, কিন্তু তারপর থেকেই চলছে যেরকম ভাবে, বাস। মৌমিতা, তুমি তো বাইরে কাজ করছো, আর বাইরে তো আমাদেরকে তো বাইরে বাইরে বেরোতেই হয়, তা তোমার গায়ের রং তো দেখছি একদম পুরো ফর্সা ধপধপ করছে। তো আমার বক্তব্য, বাইরে বেরোতে ট্যান পড়ে যায়, তো সেক্ষেত্রে স্বাস্থ্য, খাবার দাবার থেকে শুরু করে স্বাস্থ্য হোক বা স্কিন কেয়ার করা হোক, সেটা তুমি কিভাবে মেনটেন করো? অবশ্যই তো স্কিনটা কেয়ার করতে হবে, মেনটেন করতে হবে, মানে হেয়ার থেকে মানে কি বলবো, টপ টু বটম আমাদেরকে টেক কেয়ার করতে হয়। এটা একটা খুব মুশকিল প্রশ্ন বললে, এবার উত্তরটা দিলে হয়তো তুমি আমাকে মারবে, সেই মারটা আমায় খেতে হবে, কিন্তু আমি একদম সত্যি কথা বলছি মালবিকা দি, আমি দেখি আমার চুলটা যেন একটু পরিষ্কার থাকে,
আমার স্কিনটা যেন একটু পরিষ্কার থাকে। হ্যাঁ, মানে তাকে ঠিকঠাক ভাবে পরিষ্কার করে রাখি, একটু ক্রিম মাখি, ব্যাস ওই ব্যাস, আর কিচ্ছু না। মানে কিছু করার টাইম পাই না, নিজের জন্য আর কোনো টাইম বেঁচে থাকে না, না। যেটা ধরো আমি সবসময় বলি, কারণ স্কিন, সাপোজ ধরো তুমি যখন ঘর থেকে বাইরে বেরোচ্ছ তখন তো দরজাটা লক করে বেরোবে, যদি না করো তাহলে তো তোমার ঘরে তো চুরি চুরি হয়ে যাবে। তো তুমি যখন স্কিনটাকে নিয়ে বাইরে যাচ্ছ, তুমি যখন বাইরে যাচ্ছ তখন অবশ্যই প্রোটেকশন দিতে হয়, সেটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন তুমি ইউজ করো না? আমি সানস পাউডার ইউজ করি। ওকে, সেটাই বলা যে আমাদের স্কিনটাকে তো পাউডার ইউজ করি। আর একটা সানব্লক বলে একটা মেডিকেটেড লোশন আছে, যদি খুব মানে র্যালি ফ্যালি কিছু যদি হয়, ওটা আমাকে একজন মেডিকেল কলেজের ডক্টর দিয়েছিলেন, তো তখন সেটা লাগাই। সেটাই আমার বক্তব্য, কারণ কি স্কিন কেয়ার তো ডেফিনেটলি করতে হয়, কারণ কি সূর্যের এত ইউভি রে আছে, ইউভি বি আছে, রেগুলো তো স্কিনটাকে খারাপ করে দেবে, স্কিন ক্যান্সার হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের তো সানস্ক্রিনটা খুব দরকার। আমার বাড়িতে এসে একদম গরম জলে, শীত গ্রীষ্ম বর্ষা, আমার ওই বাড়িতে এসে গরম জলে সাবান মেখে স্নান, মাথা থেকে একদম পুরো মানে যে সারাদিন ধুলোটা জমে, আমি সেটাই চেষ্টা করি যেন ধুলোটা বেরিয়ে যায়, ধুলোটা যেন বেরিয়ে যায়, আর কিছু না। কারণ আর তো নিজের জন্য টাইম হয়ে ওঠে। সে তো ঠিকই, কারণ তুমি দেশের জন্য ভাবছো, তুমি দেশের জন্য নিজেকে দিয়েছো বা দিচ্ছ বা দেবে ভবিষ্যতে, তার জন্য নিজেকে তো একটুখানি কষ্ট করতেই হয়। কিন্তু স্বাস্থ্যটা তো ভালো রাখতে হবে। তাহলে সেই স্বাস্থ্য যদি তোমার ভালো না থাকে, তুমি কি করে দেশের জন্য ভাববে মমিতা? তাহলে সেই স্বাস্থ্যের জন্য তুমি কি খাচ্ছ, মানে খাওয়া দাওয়াটা কিরকম ভাবে মেনটেন করছো? তোমার তো শরীর খারাপ হয়ে গিয়েছিল একবার শুনেছিলাম। শরীর খারাপ হয়ে গেছিল, আমাকে হাই প্রোটিন ইনটেক করতে হয় শরীরের কারণে। তার জন্য আমি সারাদিন কি খাবো আমি জানি না। সকালবেলা ব্রেকফাস্টটা আমি খুব মোটা করে ফেলি, একদম বিদেশি নিয়মে। হ্যাঁ, যেমন ধরো, হ্যাঁ, ব্রেড নিলাম, এগস নিলাম, দুটো কলা খেয়ে ফেললাম, মিষ্টি খেয়ে ফেললাম, কাজু বাদাম খেয়ে ফেললাম, এগুলো সব একসাথে। মানে সকালবেলাটা আমি একদম নিয়ে, মানে সারাদিন যদি যেরকম হলো, সারাদিন কি খাবো বা খেতে পাবো আমি জানি না। কোনো মঠে গিয়ে হয়তো খিচুড়ি খেলাম, বা কোনোদিন কোথাও গিয়ে 5 স্টারে গিয়ে খেলাম, সেটা আলাদা কথা। কিন্তু আমি যেন সকালবেলা আমি ফুল খেয়ে বেড়াতে পারছো, নিয়ে নিই, যেটা কারণ শরীর স্বাস্থ্য সৌন্দর্য ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকের ক্ষেত্রে। অন্যকে ভালো রাখতে গেলে, 10 জনকে ভালো রাখতে গেলে প্রথমে নিজেকে ভালো রাখতে হবে। হ্যাঁ, যেটা একটা জিনিস আমি করি, একটা জিনিস আমি এই অপারেশনের পর করি। তুমি জানো আমার 3বার অপারেশন হয়ে গেছে। এই অপারেশনের পর আমি একটা জিনিস ভীষণ ভাবেই করি, আমি ফলটা কোনো না কোনো ভাবে খেয়ে নিই। কোন ফল খেতে বেশি ভালোবাসো? কলা তো খাই, অ্যাপেল খাই, কাজু বাদাম খাই, আর ফ্রুট জুস যেগুলো হয়, তো ফ্রুট জুস এনে রাখি। ধরো হয়ে গেল, এইটা করি আমি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য 100 বার। কারণ তুমি নিজেকে ভালো রাখবে তবেই তো অন্যকে ভালো রাখতে পারবে। আর দেখো, মা বলে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, আমি যেহেতু মাছ খাই না, তাহলে আমার সেই পোর্শনটা তো একদম জিরো। তাহলে তো আমাকে সেই মাছ ভালোবাসো না নাকি ইচ্ছে করে না? সেটার একটা ইতিহাস আছে, মাছটাকে আমি ত্যাগ দিয়েছি। ওকে, এটা বহুকাল ধরে। আচ্ছা, বহুকাল ধরে মাছটাকে আমি আমার এইচএস এর পর আমি ত্যাগ দিয়েছি। যাই হোক, এতক্ষণ আমরা মৌমিতার সঙ্গে আলোচনা করলাম, গল্প করলাম আমাদের গল্পের আসরে, আর আপনাদেরকে সেই গল্প শোনালাম। প্রত্যেকটা মানুষের গল্প, আমার আপনার গল্প, প্রত্যেকটা মহিলার গল্প। যাই হোক, এই ভিডিওতে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবারও আমি আসবো আপনাদের সাথে। ততক্ষণ আপনারা মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।